নম্বর প্রশ্ন দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, স্বাভাবিক বাঁধ। তোমরা অবশ্য দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর একটা অন্য কালি দিয়ে লেখা হয়েছে, অপশান গ রাইট আনসার। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো ফিয়ার্ড, তারপর হচ্ছে বাগসুন্ড। তো এখানে খ অপশান হচ্ছে আমাদের রাইট আনসার। এরপরে দেখো তিনের দাগে বলেছে ঠিক জোটটি আমাদের নির্বাচন করতে হবে। তো ক বলেছে লাদাখ অঙ্গরাজ্য, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে খ অপশানই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আবারও আছে একটা ঠিক জোড় আমাদের নির্বাচন করতে হবে। এখানে আছে শৃঙ্খলিত শৈলশিরা, যেটা নদী সঞ্চয় কাজ, এবং এরিড হিমবাহের সঞ্চয় কাজ, আর আছে অপসারণ গর্ত বায়ুর সঞ্চয় কাজ, এবং শেষ যেটা বলেছে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। তো এখানে ঘ অপশান হবে তোমাদের সঠিক জোড়, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্রান্তীয় চিরহরিত অরণ্যে উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য নির্দিষ্ট ঋতুতে এদের পাতা ঝরে, পাতায় মোমের প্রলেপ থাকে। গ অপশান সঠিক, অর্থাৎ উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে দোয়া সৃষ্টি করে, চাঁদোয়া, এটা হবে চাঁদোয়া, ঠিক আছে, চাঁদোয়া সৃষ্টি করে। এই পরের প্রশ্ন দেখো এখানে কি বলা হচ্ছে, পরের প্রশ্ন আছে অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ, সিকিম। রাইট আনসার হচ্ছে আমাদের সিকিম, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কি বলেছে, যে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ গিরিখাত, রসের মতানে, বালিয়াড়ি, গৌড়। তো এখানে রাইট আনসার অপশান গ, অর্থাৎ বালিয়াড়ি। এবং নেক্সট কোশ্চেন বলেছে, আবার একটা দিয়েছে যে ঠিক জোন নির্বাচন করো। উত্তর পশ্চিম ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত, সেটা হচ্ছে নীলগিরি। আচ্ছা, দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী নর্মদা। আর বলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ, যেটা হচ্ছে মেহগিনি। আর এটাই হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারতের রুর বলা হয় জামশেদপুরকে, দুর্গাপুরকে, ভিলাইকে, বোকারোকে। এটা রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ দুর্গাপুরকে। এরপরে তোমাদের 2 দাগে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, বায়ো ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ হয়, এটা হবে ভাসমান, ঠিক আছে। পরের প্রশ্ন, ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এর উত্তরটা হবে কাশ্মীর, তাহলে শূন্যস্থানে তোমরা কাশ্মীর বসাবে। পরের প্রশ্ন দেখো, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এটা হবে উত্তর পূর্ব, তাহলে শূন্যস্থানে তোমরা উত্তর পূর্ব বসাবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 3 দাগে বলেছে বাক্যটি সত্য হলে সেখানে পাশে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো, নদী খাদে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা ঠিক। এবং পরেরটা দেখো বলেছে ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা হবে ভুল। এবং পরের প্রশ্ন, শুষ্ক ও উষ্ণ, এটা উষ্ণ হবে, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা হবে ভুল। এরপরে দেখো তোমাদের 4 দাগে স্তম্ভ মেলাতে হবে। তো এখানে ক স্তম্ভ আছে এবং খ স্তম্ভ আছে, আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরগুলো। তো ক স্তম্ভে কি বলেছে দেখো, প্রথমেই বিশুদ্ধ কাঁচামাল। তো এটা থেকে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2, অর্থাৎ তুলো। এরপর দেখো মালাবার উপকূল, তো এটা আমাদের যেটা হবে মালাবার উপকূল থেকে কোয়াল। তারপর থাকছে হিমবাহ, এটা হয়ে যাবে ক্রেভাস, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে তোমাদের, পরে তোমাদের 5 দাগে কি বলেছে, পলল ব্যাজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়, ঠিক আছে। তো এগুলোর জন্য তোমাদের 2 নাম্বার করে থাকছে। উত্তরটা দেখো, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুটি হ্রাস পায়। আর এর ফলে সমভূমিতে অবতরণের সময় অর্থাৎ পর্বতের পাদদেশে অঞ্চলে নদী উপত্যকায় পলিবালি কাঁকড় প্রভৃতি জমে ত্রিকোণ পলল সমভূমির সৃষ্টি হয়। ত্রিকোণ পলল ভূমির সৃষ্টি হয়, প্রধানত পলিগঠিত এই ব্যাজনী হাত পাখা এর মতো দেখতে বলে একে পলল ব্যাজনী বলা হয়ে থাকে, ঠিক আছে। উদাহরণ হিসাবে দেখো তোমরা উদাহরণটা দিয়ে দেবে, হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায় দেখা যায়। এবং পরের প্রশ্ন দেখো বলেছে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, এই ভৌগোলিক কারণগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো উত্তর, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার ভৌগোলিক কারণগুলো হলো, 1 স্বল্প দৈর্ঘ্য, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের এবং উপনদী কম হয়, পলির যোগান কম হয়। 2 স্রোতের তীব্রতা, এই নদীগুলির মোহনার কাছে চ্যুতিযুক্ত খাড়া উপকূলের জন্য অন্যতম খরস্রোত হওয়ার ক্ষয়জাত পদার্থগুলি দূরের সমুদ্রে নিক্ষেপিত হয়ে যায়। এবং পরের পয়েন্টে দেখো, খাড়া
মহীসোপান মহান কি বলেছে মোহনায় কাম্বে উপসাগরে কাম্বাত উপসাগরে যেটা মহীসোপান খাড়া হওয়ার ক্ষয়জাত পদার্থ সমুদ্রতলে তলিয়ে যায়, ফলে বদ্বীপ গঠিত হতে পারে না। এবং নেক্সট পয়েন্ট দেখো, কঠিন শিলাস্তর। তো নদীগুলি কঠিন আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত সংকীর্ণগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ক্ষয়জাত কাজ তেমন করতে পারে না, তাই নদীগুলিতে পলি ও বালির পরিমাণ কম হয়। ঠিক আছে, তো এই চারটে পয়েন্ট উল্লেখ করলেই হয়ে যাবে। এবার পরের যে প্রশ্নটা দেখো, অক্ষাংশ ভেদে হিমরেখার কি বলেছে, হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, তার ভৌগোলিক কারণগুলো ব্যাখ্যা করো। উত্তর, ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপর বরফ গলে না তাকে হিমরেখা বলে। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিলেও অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে তা ক্রমশ তির্যকভাবে কিরণ দিতে থাকে। এই কারণে বায়ুর উষ্ণতা ও তারতম্য লক্ষ্য করা যায়। আর উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। তো উত্তরটা দেখো, যে সামগ্রিক কারিগরি পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলে ভূমিক্ষয়, ধস, বন্যা, খরা প্রতিরোধ করে জমির মাটি, জল ও বনভূমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশ, উৎপাদন ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা যায়, তাকে জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা বলে। তো এর উদ্দেশ্যটা দেখো, উদ্দেশ্য 1 কি বলেছে, জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য রাখার ব্যবস্থা। 2 নম্বর, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশ উন্নতি ঘটানো। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 6 দাগে, তো এখানে 3টে প্রশ্ন আছে 6 দাগে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে থাকবে। প্রথম প্রশ্ন দেখো, ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা যায়। অর্থাৎ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করতে আমরা এই যে ধাপ চাষ বা ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ করে থাকি, এটা এটা আমাদেরকে বর্ণনা দিতে হবে। ঠিক আছে, তো দেখো, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের পদ্ধতি নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে ধাপ চাষ, এটা চাষ হবে। ঠিক আছে, তো যাই হোক, প্রিন্টিং হচ্ছে, এটা টাইপ হওয়ার সময় মিস্টেক হয়েছে। তো উত্তরটা দেখো, মাটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ধাপ চাষ। পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায়। ধাপ তৈরি করলে সেখানে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়কে নিয়ন্ত্রণ করতে পারে। এবং নেক্সট পয়েন্টটা দেখো, ফালি চাষ। তো পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধে শস্য চাষ করার পদ্ধতিকেই ফালি চাষ বলে। যেমন সিম, ডাল, সয়াবিন, ভুট্টা প্রভৃতি শস্য চাষ করা হয়, আর এতে ভূমিক্ষয় রোধ হয় ও মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে। এবং পরের যে পয়েন্টটা, সমোন্নতি রেখা বরাবর চাষ। দেখো, পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে। আর এই রেখা বরাবর শস্যক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হয়, এতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ফলে মাটির ক্ষয় কম হয়। ঠিক আছে, তাহলে এবার পরের পয়েন্টটা দেখো, বলেছে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা পার্থক্য নিরূপণ করো। 1 আছে সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি এবং অবস্থান। এই 3টে বিষয়ের উপর উল্লেখ করে আমাদের নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য করতে হবে। আচ্ছা, তো দেখো, পার্থক্যটা তোমরা নিচে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে আছে সৃষ্টির প্রক্রিয়া বা উৎপত্তি, একই বিষয়। তারপর উপত্যকার আকৃতি আর অবস্থান। তো এই 3টে বিষয় তোমরা এখানে দেখো, একটা সহায়িকা থেকে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে উৎপত্তি, অর্থাৎ এই পয়েন্টটা 1 নম্বর, এবং বিষয় রাখবে। ঠিক আছে, তো এটা নদী উপত্যকা এবং এটা হিমবাহ উপত্যকা। তো উৎপত্তিটা কি হচ্ছে দেখো, পার্বত্য অঞ্চলে অবঘর্ষ, জলপ্রবাহ প্রভৃতি ক্ষয় কার্যের প্রক্রিয়ার মাধ্যমে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হারে করে, তাই উপত্যকা প্রথমে আই ও পরে ভি আকৃতি বিশিষ্ট হয়। কিন্তু একই রকম ভাবে দেখো তোমরা, যেটা হিমবাহ উপত্যকা, এতে কি হচ্ছে না, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ পার্শ্ব ও নিম্নক্ষয় সমান হারে করে, ফলে এই উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বলেছিল ক সৃষ্টির প্রক্রিয়া, তাহলে তোমরা পার্থক্যটা লিখবে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা, এবং এটা বিষয়ের ঘর রাখবে, এবং এখানে ক দাগ দিয়ে সৃষ্টির প্রক্রিয়া, সেটাই তোমরা এই 3 নম্বর পয়েন্টটা লিখে দেবে। ঠিক আছে, তারপরে যেটা খ বলেছে দেখো, আকৃতি। ঠিক আছে, তো
তো আকৃতির দিক থেকে কি হবে এখানে দেখো, তোমাদের এখানে 2 নম্বরে আছে আকৃতি। নদী উপত্যকা প্রধানত আই বা ভি আকৃতি বিশিষ্ট হয়। সমভূমিতে ইহা বিস্তৃত ও চওড়া ইউ আকৃতি বিশিষ্ট হতে পারে, কিন্তু হিমবাহের ক্ষেত্রে দেখো এই হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট হবে। ঠিক আছে, তারপরে যেটা ছিল দেখো অবস্থান। ঠিক আছে, তো অবস্থানটা দেখো একদম প্রথমেই আছে, উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলধারা কার্য করে সেখানে নদী উপত্যকা গঠিত হয়। আর হিমবাহের ক্ষেত্রে উচ্চ পর্বতের চির তুষারাবৃত অঞ্চলে যেখানে হিমবাহ ভূমিরূপে পরিবর্তন ঘটায় সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয়। তো এই হচ্ছে তোমাদের যেটা পার্থক্য চেয়েছিল 3টে বিষয়ের উপর, পরপর একটু সাজিয়ে নেবে। এটা 1 নম্বর হবে, আর এটা তোমাদের 2 নম্বর হবে, এবং এটা তোমাদের 3 নম্বর হবে। ঠিক আছে, প্রশ্নানুযায়ী এইভাবে তোমরা একটু সাজিয়ে নিও। এরপরে দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উত্তরটা দেখো, হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে বিরাট প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, এখানকার জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন 1 নম্বর, অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2, হিমালয়ে পর্বতের কারণে শীতকালে সাইবেরিয়া তীব্র ঠান্ডা বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, ফলে তীব্র শীতের হাত থেকে ভারত রক্ষা পায়। 3, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত পায়। ঠিক আছে, ভারত প্রচুর বৃষ্টিপাত পেয়ে থাকে। এবার দেখো তোমাদের 6 দাগে তাহলে তোমাদের 3টে প্রশ্ন ছিল কমপ্লিট। এবার 7 দাগে তোমাদের এখানে 7 দাগেও 3টে প্রশ্ন আছে এবং প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে আছে। প্রথম প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকারের গ্রাবরেখার সচিত্র বর্ণনা দিতে হবে। তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে গ্রাবরেখাগুলো উৎপন্ন হয় সেগুলো নিয়ে শুধু আমাদেরকে আলোচনা করতে হবে এবং চিত্রসহ। তো উত্তরটা দেখো, পার্বত্য অংশে হিমবাহের ক্ষয়ের মাধ্যমে যে সকল পদার্থ সৃষ্টি হয় বা যেগুলো সৃষ্টি হয় তা হচ্ছে 1 নম্বর উচ্চ পার্বত্য অঞ্চল, এবং খ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো এদের মধ্যে হচ্ছে 1 নম্বর যেটা পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেটা হচ্ছে গ্রাবরেখা। এই মূল গ্রাবরেখা, এবং এটারই আমাদের বিশেষ বর্ণনা চেয়েছে চিত্রসহ। তো তোমরা এখানে প্রত্যেকে চিত্রটা দেখতে পাচ্ছ আশা করি। চিত্রটা একটা স্ক্রিনশট করে নেবে, করে নেওয়ার পর এখানে তোমরা চিত্রটা অঙ্কন করবে খাতার পেজে এবং চিহ্নিতকরণগুলো ঠিকঠাক দিয়ে দিও। ঠিক আছে, এখানে আছে উপহিমবাহ, মধ্য গ্রাবরেখা, আর আছে অবিন্যস্ত গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, প্রধান হিমবাহ এবং ভূমির গ্রাবরেখা। এটাই তোমাদের চিত্র দেখানো হয়েছে। তো এখন দেখো বর্ণনাগুলো কি হচ্ছে। মূল পয়েন্ট তোমাদের গ্রাবরেখা। তো হিমবাহের ক্ষয়জাত দ্রব্যগুলি হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাবরেখা বিভিন্ন নামে পরিচিত, যেমন ক, হিমবাহের প্রবাহ পথের দুপাশে যে গ্রাবরেখা অবস্থান করে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। খ, দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে মিলনাঞ্চলে মধ্য গ্রাবরেখা বলে। এবং গ, হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। ঘ, হিমবাহের নিম্নাংশে বা তলদেশে গ্রাবরেখা অবস্থান করলে তাকে ভূমি গ্রাবরেখা বলে। এছাড়াও তোমরা দেখতে পাবে, দেখো উহাতে কি বলেছে, এই যে উহা এখানে হবে যে হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। তারপরে বলা হচ্ছে যে বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। এখানে যেটা বলা হচ্ছে যে গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে, এবং বর্গীয় সমুদ্র তলদেশে গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে স্তরায়িত গ্রাবরেখা বলা হয়ে থাকে। তাহলে তোমাদের গ্রাবরেখার বিভিন্ন যে সব পার্টগুলো ছিল সেগুলো বর্ণনা দেওয়া হলো কাকে বলে। তো সেই সঙ্গে তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো 7-এর 2 নম্বরে বলেছে ভারতে কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এবং এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ এই কফিটাই অনুকূল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে হবে। দেখো ভারতের কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ইত্যাদিতে কফি চাষ হয়ে থাকে অধিকাংশ। এবার এই যে কফি চাষের উপযোগী প্রাকৃতিক পরিবেশ পানীয় ফসল হিসাবে ভারতে চায়ের পরেই কফির স্থান। কফি উৎপাদনের জন্য নিম্নলিখিত ভৌগোলিক অবস্থান। এক হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, আর তোমাদের প্রশ্নতে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা চেয়েছে।
ঠিক আছে। তো প্রাকৃতিক পরিবেশে প্রথমেই দেখো জলবায়ু, ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র পরিবেশ, বিশেষত নিরক্ষীয় আবহাওয়ার কফি চাষের জন্য ভালো। উষ্ণতা, কফি চাষের জন্য বেশি উষ্ণতার প্রয়োজন, সাধারণত 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড উষ্ণতায় কফি গাছের চাষ ভালো করা যায়। এবং দেখো বৃষ্টিপাত, 150 থেকে 250 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে কফি চাষে ভালো হয়। ছায়া, কফি চাষে কফি গাছ যখন ছোট থাকে তখন প্রখর সূর্যরশ্মি থেকে চারা গাছগুলিকে বাঁচানোর জন্য বাগিচার মধ্যে ছায়া প্রদানকারী গাছ হিসাবে কোলা, ভুট্টা প্রভৃতি বড় পাতার গাছ রোপণ করা হয়ে থাকে। এরপর মৃত্তিকা, লাভাসৃষ্ট উর্বর মৃত্তিকা বা মাটি এবং লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য উপযোগী। পরের পয়েন্ট দেখো ভূমির প্রকৃতি, ঢালু উচ্চভূমি বিশেষত পর্বতের পাদদেশে কফি গাছ ভালো হয়। দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক পার্বত্য প্রদেশ, এছাড়া উত্তর কেরলের পার্বত্য অঞ্চল ও তামিলনাড়ুর উত্তর অংশে প্রচুর পরিমাণে কফি উৎপাদন করা হয় বা কফি উৎপাদন হয়ে থাকে, যেটা তোমাদের প্রথমেই বলা হয়েছে। তো এইটা লিখলেই তোমাদের হয়ে যাবে, যেহেতু তোমাদের প্রাকৃতিক পরিবেশটা শুধু চেয়েছে। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 7-3 নম্বরে কি বলেছে, যে ভারতীয় জনজীবনের নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। উত্তরটা দেখো, বর্তমান ভারতে দ্রুত গতিতে নগরায়ন ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত নগরায়নের কারণে জনজীবনে তার নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। 1, পরিকাঠামো ও পরিকল্পনার অভাব, বাড়িঘরের বিন্যাস, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে শহরের পরিকাঠামো, কিন্তু বহু ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ছাড়াই নগরায়ন হচ্ছে, ফলে জঞ্জাট, দূষণ, নানান সমস্যা দেখা দিচ্ছে। পরের পয়েন্ট, পরিবহন ব্যবস্থা, অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় বিভিন্ন শহরে পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে। ভারতের বেশিরভাগ শহরে জনসংখ্যার চাপ বেশি থাকায় পরিবহন ধীর গতিসম্পন্ন হয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, শহরমুখী প্রবণতা, কাজ, চিকিৎসা, শিক্ষাসহ আরও অন্যান্য উন্নততর জীবনযাপনের আশায় দলে দলে মানুষ শহরে আসছে, ফলে গ্রামগুলি শীঘ্রই শূন্যহীন হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এর পরের পয়েন্ট দেখো, জল নিকাশি ব্যবস্থা। তো সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বহু শহর প্রায় বৃষ্টি হলে জলের তলায় চলে যায়। বেশিরভাগ শহরে বিকল্প ব্যবস্থা করে না ওঠার সমস্যা আরও বাড়ছে। পরের পয়েন্ট, বিদ্যুতের অভাব, যেটা বিদ্যুতের ঘাটতি ভারতের বেশিরভাগ শহরে উল্লেখযোগ্য সমস্যা একটি। ঠিক আছে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা একের দাগে দেখো এখানে কি বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভে দেখো কি আছে, ভাইসরয়, এবং এই ভাইসরয়ের সাথে আমাদের খ স্তম্ভে যেটা মিল হবে সেটা হচ্ছে অপশান গ, অর্থাৎ লর্ড ক্যানিং। তারপর দেখো চৈত্র মেলা, তো এর সাথে মিল হবে অপশান ঘ, অর্থাৎ নবগোপাল মিত্র। পরেরটা দেখো জমিদার সভা, এর সাথে মিল হবে অপশান ক, অর্থাৎ রাধাকান্ত দেব। পরেরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর সাথে আমাদের মিল হবে অপশান খ, অর্থাৎ তারকনাথ পালিত। তাহলে তোমাদের একের দাগে এই ক স্তম্ভ খ স্তম্ভ সঠিক উত্তর দিলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের 2 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে, এবং এখানেও তোমাদের 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটা সত্য। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটা মিথ্যা। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটা সত্য। এরপরে দেখো তোমাদের 3 দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন, ভারতে ছাপা বাংলা বা প্রথম বাংলা বই হলো ড্যাশ, তাহলে কি হবে, বাইবেল। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এর উত্তরটা দেখো 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হয়, উত্তর দেখো লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, এর উত্তর হবে সন্ন্যাসী। তাহলে 3 দাগে তোমাদের 4টি শূন্যস্থান ছিল, প্রত্যেকটা উত্তর দেওয়া হলো। এরপরে দেখো তোমাদের 4 দাগে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও নিচের প্রশ্নগুলির। তো
তো প্রথম প্রশ্ন দেখো, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা। ইন্টারনেট ব্যবহারের সুবিধা: 1 নম্বর, ইন্টারনেটের সাহায্যে কম পরিশ্রমে সহজে দুনিয়ার ইতিহাসের যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। 2 নম্বর, বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগারে বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করা বিপুল অর্থ ব্যয় এবং সময় সাপেক্ষ। পরেরটা দেখো, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? উত্তর: 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মুখ্য ভূমিকা নিয়েছিল ডেভিড হেয়ার। তিনি ছিলেন স্কটল্যান্ড এবং একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এর পরেরটা দেখো, বারাসত বিদ্রোহ কি? ব্রিটিশ শাসনকালে বাংলার ওহাবি আন্দোলনের মুখ্য ভূমিকা গ্রহণ করে মীর নিসার আলী বা তিতুমির। 1830 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দে তিনি যে আন্দোলন করেন তা হচ্ছে বারাসত বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন, এখানে দেখো, গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক সমন্বয়বাদী জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ হয়েছে। অপরদিকে রক্ষণশীল ধর্মীয় গোঁড়ামি পরিবর্তে সংস্কারমুক্ত ধর্মীয় ভাবনার প্রতিচ্ছবি উপন্যাসে প্রতিফলিত হয়েছে। গোরা উপন্যাসের সূচনা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে উপন্যাসে প্রতিফলিত হয়েছে। গোরা উপন্যাসের সূচনা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ঘটলেও সর্বশেষ বিশ্ব মানবতার প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক সর্বভারতীয় রূপটি তুলে ধরেছেন। এবং পরের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুপুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে। তিনি শুধুমাত্র রাজনৈতিক কুসংস্কার নয়, ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, কলকাতার বাবু এবং সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের পীড়ন ইত্যাদি বহু বিষয়ে উপর ব্যঙ্গচিত্র করতেন। তার চিত্রগুলিতে মেকি দেশাত্মবোধের সমালোচনা, ঔপনিবেশিক রাজনৈতিক সমালোচনা পরিলক্ষিত হতো। বেঙ্গল স্কুল অফ আর্ট এবং এর অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। এর পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? 19 শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, চিকিৎসক। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করে বিশিষ্ট চিকিৎসক, যেটা এমডি ছিলেন। ঠিক আছে, প্রতিষ্ঠাতা। তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন, যেটা 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালি বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা দেখো, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর তৈরি মার্সম্যান ওয়াট উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করে। এই ছাপাখানা থেকে দিকদর্শন ও সমাচার দর্পণ প্রকাশিত হয়। এই ছাপাখানার উদ্যোগে সংস্কৃত থেকে বাংলায় প্রকাশিত হয়েছিল রামায়ণ, মহাভারত, হিতোপদেশ, এছাড়া 32 সিংহাসন প্রভৃতি। এছাড়া প্রকাশিত হয়েছিল বাইবেল ও খ্রিস্টান ধর্ম গ্রন্থ। শ্রীরামপুর ত্রয়ী প্রচেষ্টা স্কুল ও কলেজের জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশনার বিশেষ ব্যবস্থা করা হয়। তাই শিক্ষা বিস্তারে ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কম ছিল না। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতনের প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছে? উত্তর, ভূমিকা দেখো, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনে পরিপূর্ণ বিকাশ, ধর্মীয় ভাবের জাগরণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সমন্বয়ের মাধ্যমে প্রকৃত জীবন আদর্শের গঠন। এক কথায় মনুষ্যত্বের সার্বিক বিকাশ সাধন। আর সে কারণেই তিনি প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। প্রথম পয়েন্টটা দেখো, মানুষ ও শিক্ষা। রবীন্দ্রনাথ তার একাধিক প্রবন্ধ লিখেছেন যে আমাদের সবচেয়ে বড় বাধা এই যে শিক্ষার সঙ্গে সমাজের এবং মানুষের কোনো যোগ নেই। পরের পয়েন্ট, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো: 1. শিক্ষার্থী ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন। 2. প্রকৃতির সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর সম্পর্ক সাধন। 3. শিক্ষার্থীর মধ্যে সৌন্দর্য বোধের বিকাশ ঘটানো। 4. শিক্ষার্থীকে চিরন্তন পরম সত্তার উপলব্ধিতে সাহায্য করা বা সহায়তা করা। শিক্ষায় আনন্দ। রবীন্দ্রনাথের মতে আনন্দের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব। কেবল পুঁথিগত শিক্ষা শিক্ষার্থীকে আনন্দ দিতে পারে না, তার জন্য চাই হৃদয়বৃত্তির চর্চা।
চর্চা। পরেরটা দেখো পয়েন্ট, শিক্ষার স্বাধীনতা। তো রবীন্দ্রনাথ শিক্ষা এবং কর্মে মানুষকে স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন যে শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে স্বতঃস্ফূর্তভাবে তাদের শিক্ষা বোধ গড়ে উঠবে, কেউ আত্মমর্যাদা বিসর্জন দেবে না, অন্যায়ের সঙ্গে কোনো প্রকার আপোষ করবে না। পরের পয়েন্ট, কর্মমুখী শিক্ষাদান। গতানুগতিক পুঁথিগত বিদ্যা অধ্যয়নের পরিবর্তে রবীন্দ্রনাথ কর্মমুখী শিক্ষাদানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছিলেন। বিদ্যালয় ছাত্রদের জন্য তিনি এমন সব কাজ কর্মের প্রচলন করেছিলেন যার মধ্য দিয়ে তারা বৃহত্তর কর্মজগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। পরের পয়েন্ট, শিখন পদ্ধতি। কোনো রকম ছক কাটা পদ্ধতি উল্লেখ না করলেও রবীন্দ্রনাথের ইন্দ্রিয়ানুশীল প্রকৃতি পর্যবেক্ষণ, সৃজনধর্মী কাজকর্ম প্রভৃতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এবার দেখো পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? উত্তর দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি শিক্ষিত প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেক্ষাপট, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন তথা বঙ্গভঙ্গ বিদ্রোহী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। চিত্রের বর্ণনা, অবনীন্দ্রনাথ ঠাকুর মাতার প্রতিমূর্তি হিসেবে একটি নারী চিত্র এঁকেছেন। তার 4টি হাত, দেবী মূর্তির অনুকরণে প্রথম হাতে শস্য অর্থাৎ ধান, দ্বিতীয় হাতে বস্ত্র, তৃতীয় হাতে বই, চতুর্থ হাতে জপমালা আছে। এই কাল্পনিক ভারত মাতার নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছে। তিনি জাতীয়তার প্রতীক। বিদেশি শাসনের বন্ধন থেকে তিনি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন। পরের দেখো তোমাদের স্বদেশিয়ানা পয়েন্ট। তো এখানে দেখো চতুর্ভুজা ভারত মাতা 4 হাতে যেগুলি রয়েছে সেগুলি মূলত জাতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলো দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বদেশিয়ানা ও জাতীয়তাবোধে জাগিয়ে তোলার চেষ্টা করে। পরের পয়েন্ট, শান্তির প্রতীক। সশস্ত্র আন্দোলনের সুস্থ জাতীয়তাবাদের বিকাশে বাধার সৃষ্টি করে। অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই। পরের পয়েন্ট, জাতীয়তাবোধের চেতনা। 20 শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত মাতার চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা। পরে দেখো যে প্রশ্নটা আছে, বলেছে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। 19 শতকের পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাংলার মধ্যবিত্ত সমাজের যুক্তিবাদী ও মানবতাবাদী মানুষ সমাজ পরিবর্তনের আলোড়নে মেতে ওঠে। যে তৎকালীন ধর্ম, শিক্ষা, দর্শন, রাজনীতি, জীবনের সর্বক্ষেত্রে এর প্রভাব পড়ে। ইতালির নবজাগরণের সাথে তুলনা করে একে বাংলার নবজাগরণ বলে অভিহিত করা হয়েছে। বঙ্গীয় নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত এবং কলকাতা কেন্দ্রিক। এই নবজাগরণ মূলত হিন্দু সমাজ, বিশেষ করে উচ্চ বর্ণের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর কেন্দ্র কলকাতা ছিল বিদেশি শাসনাধীন। তাই এই কারণে নবজাগরণের বিকাশ স্বাভাবিক ছিল না। হিন্দু সমাজের একটা বড় অংশের তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ, কৃষক সমাজ এবং মুসলিম সমাজের সাথে নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না। অধ্যাপক অনিল শীল এই আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। এরপরে দেখো তোমাদের 6 দাগে 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে হবে। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা দেখো, এটা তোমাদের 8 নাম্বার আছে। তো ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব ভূমিকা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 18 শতকের শেষ ভাগে ভারতের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এরপর এদেশে শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণের বিষয়টি তাদের কাছে বিশেষ গুরুত্ব হয়ে ওঠে। 1 নম্বর পয়েন্ট দেখো, দ্বন্দ্বের সূত্রপাত দন্তেশ্বয় দীর্ঘ তোমরা এখানে দেবে, ঠিক আছে। ব্রিটিশ কোম্পানি ভারতের জনশিক্ষা প্রসারের উদ্যোগ নিলে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটানো উচিত, সে প্রশ্নকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দেয়। পরের পয়েন্ট, রামমোহন রায়ের উদ্যোগ। ব্রিটিশ পার্লামেন্টের সনদ আইনে, যেটা 1813 দ্বারা ভারতীয় জনশিক্ষার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে রামমোহন রায় সরকারকে এক পত্রের দ্বারা 1823 খ্রিস্টাব্দে এই টাকা ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয়ের অনুরোধ জানান। পরের যে পয়েন্টটা তোমরা দেখো, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। বেন্টিংয়ের শাসনকাল, যেটা 1828 থেকে 35, ভারত
ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত? এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট বা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলের বিভক্ত হয়ে পড়ে। এভাবে সরকারি শিক্ষানীতি নির্ধারণের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। পরের পয়েন্ট, প্রাচ্যবাদী। এখানে দেখো, প্রাচ্যবাদীরা ভারতের প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শনের বিষয়ে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রক, উইলসন প্রমুখ। এরপরের যে পয়েন্টটা দেখো, বলেছে পাশ্চাত্যবাদীরা ভারতের পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি, আধুনিক বিজ্ঞান প্রভৃতি শিক্ষার প্রসারের দাবি জানান। পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেকলে, আলেকজান্ডার ডাফ, স্ট্যান্ডার্স এবং কলভিন প্রমুখ। পরের পয়েন্ট, মেকলে-মেনিথ। বেন্টিংকের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে-মেনিথ নামে পরিচিত। অবশেষে পাশ্চাত্যবাদীরা জয়ী হন এবং সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের নীতি নেয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এবং 50 নম্বরের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা অন্যান্য বিষয়ে তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিনেও তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো।